ওকে, তো আমরা এসএলএসটি ম্যাথমেটিক্সের লেকচার নাম্বার ডিনামিক্সের লেকচার নাম্বার 8 সিম্পল হারমোনিক মোশন ডিসকাস করব। তো ঠিক আছে, দেখো, তো সিম্পল হারমোনিক মোশন এর আগের দিনও আমি একটু বলেছিলাম, তো আজকে দেখো ভালো করে তোমরা মন দিয়ে দেখো সিম্পল হারমোনিক মোশন বলতে ঠিক কি বোঝায়। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে অসিলেশন বলতে আমরা ঠিক কি বুঝি। অসিলেশন মানে যে পিরিয়ডিক্যালি একটাই মানে সেম পাথ ও বারবার বারবার যদি যাওয়া আসা করে তাহলে সেটাকে বলবো আমরা অসিলেশন বা পিরিয়ডিক পাথ বলবো। ঠিক আছে, এবার সিম্পল হারমোনিক মোশন আমরা বলবো যদি পার্টিকেলটা একটা লাইনে যাওয়া আসা করে, এবং সেক্ষেত্রে পার্টিকেলটার উপরে যে ফোর্সটা কাজ করবে সেটা সবসময় একটা বিন্দু অভিমুখে হবে। ঠিক আছে, যেমন আমি এই ছবিটার মাধ্যমে তোমাদেরকে বোঝাই যে এই যে ও একটা পয়েন্ট আছে, ফিক্সড পয়েন্ট, আর এক্স পজিশনে যদি একটা পার্টিকেল থাকে তাহলে এই পজিশনে ফোর্স যেটা অ্যাপ্লাই হবে এফ, সেটা হচ্ছে ও বিন্দুর দিকে হবে। বুঝতে পেরেছ? মানে ও এর ডিরেকশনে ফোর্সটা কাজ করবে। হ্যাঁ, এবং এই ফোর্সের ম্যাগনিচিউডটা এই ডিস্টেন্সের সঙ্গে সমানুপাতিক হবে। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে ইকুয়েশন অফ মোশন হবে এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে এক্সের সমানুপাতিক। ঠিক আছে, এবং মানে এক্সটা যেদিকে পজিটিভ হবে তার উল্টো দিকে ফোর্সটা কাজ করবে একটা বিন্দু ওর দিকে। ঠিক আছে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে, এখানে ও বিন্দুটাকে বলা হচ্ছে সেন্টার অফ অসিলেশন। ঠিক আছে, আর এর সলিউশন যদি আমরা জেনারেল সলিউশন দেখি সেই সলিউশনটাকে লেখা যাবে এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে এক্সের সঙ্গে টি এর সম্পর্ক টাইমের রেসপেক্টে এক্সটা এরকম হবে। হয় আমরা কসের রেসপেক্টে লিখতে পারি অথবা সাইনের রেসপেক্টে লিখতে পারি, আমরা যে কোনোটার রেসপেক্টেই এক্সপ্রেস করতে পারবো। শুধু যদি আমি কসের রেসপেক্টে এক্সপ্রেস করি তাহলে ডেল্টার এর ভ্যালু মানে ডেল্টার ভ্যালু যা হবে, সাইনের রেসপেক্টে করলে ডেল্টার ভ্যালু অন্য কিছু হবে। তোমরা জানো যে সাইনকে আমরা কসে চেঞ্জ করতে পারি একটা π/2 যোগ বিয়োগ করে, রাইট? তো এই জিনিসটা এখানে আমরা পাবো। আচ্ছা, এবার এক্স যদি আমি পেয়ে যাই তাহলে ওটাকে ডেরিভেটিভ করে আমি ভি ভেলোসিটি পেয়ে যাব। সো প্রত্যেকটা পয়েন্টে দেখো ভেলোসিটিটাও দেখো একটা সিম্পল হারমোনিক মোশন ফলো করবে, কারণ ভেলোসিটিতে বেসিক্যালি কী হচ্ছে, একটা ওমেগা গুণ হচ্ছে, বাকি ইকুয়েশনটা দেখো একই রকম আছে। সো ভেলোসিটিটাও একটা সিম্পল হারমোনিক মোশন ফলো করে যাচ্ছে। বলো, এইটুকু ক্লিয়ার আছে তোমাদের? তোমরা কিন্তু একটু রিপ্লাই করবে, হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে। চলো, আচ্ছা, এবার আসছি আমরা ডিফারেন্ট টার্মস নিয়ে। সেটা হচ্ছে কি, দেখো প্রথম কথা হচ্ছে অ্যামপ্লিচিউড। অ্যামপ্লিচিউড মানে দেখো এই যে পার্টিকেলটা আছে যেটা মুভ করছে সেটা ম্যাক্সিমাম ডান দিকে কতটা যেতে পারে, এ ডিস্টেন্স। সিমিলারলি এই ও থেকে বাঁ দিকে ম্যাক্সিমাম এ ডিস্টেন্স যেতে পারে। সো এই যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা ও যেতে পারছে সেটাকেই বলা হচ্ছে তার অ্যামপ্লিচিউড। তাহলে এখানে অ্যামপ্লিচিউডকে সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিচিউড। ওকে, টাইম পিরিয়ড কাকে বলা হচ্ছে? টাইম পিরিয়ড মানে একটা পুরো অসিলেশন কমপ্লিট করতে যে সময় লাগছে সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। তার মানে বস্তুটা যদি এ থেকে স্টার্ট করে তাহলে এ থেকে ও ভায়া ও হয়ে সে মাইনাস এতে যাবে, মাইনাস এ থেকে সে আবার ব্যাক করে ও হয়ে সে আবার এতে পৌঁছাবে। তাহলে এইটা করলে সে পুরো একটা অসিলেশন কমপ্লিট হবে। তাহলে এই অসিলেশন কমপ্লিট মানে এই যে ডিস্টেন্সটা আছে এ থেকে মাইনাসে, এটা দুবার কভার করছে। সে এই দুবার কভার করতে তার যে সময়টা লাগবে সেটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল টি বা টাইম পিরিয়ড। বোঝা গেছে? তো টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে যদি আমি টি পজিশনে টি টাইমে যদি কোনো একটা জায়গায় এখানে যদি বস্তুটা যদি এখানে থাকে তাহলে ক্যাপিটাল টি স্মল টি প্লাস ক্যাপিটাল টি টাইমে সে বস্তুটা আবার সেম পজিশনেই ফিরে আসবে, তাই না? সেম পজিশনে যেহেতু ফিরে আসবে সেই জন্য আমরা বলতে পারি যে এই যে এক্স ফাংশন যেটা সেটা অ্যাজ এ ফাংশন অফ টি তার পিরিয়ড হয়ে যাচ্ছে ক্যাপিটাল টি।
ঠিক আছে, আমরা ফাংশন পড়েছি, ফাংশনের ক্ষেত্রে আমরা পিরিয়ডিক্যাল ফাংশন পড়েছি, তাই না? তাহলে এই এক্স ফাংশনের অ্যাজ এ ফাংশন অফ টি তার পিরিয়ড হয়ে যাচ্ছে কত, টি, এই ক্যাপিটাল টি। আর আমরা জানি সাইনের পিরিয়ড কত হয়, সাইনের পিরিয়ড হয়ে যায় 2π। তো বেসিক্যালি এখানে 2π এর সঙ্গে এই ক্যাপিটাল টি এর একটা সম্পর্ক আছে। কীরকম? তো এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করে বের করতে পারি। সো ধরে নিলাম যে ক্যাপিটাল টি যদি এর পিরিয়ড হয় তাহলে স্মল টি, আর তাহলে এক্স অফ টি ইজ ইকুয়ালস টু এক্স অফ টি প্লাস ক্যাপিটাল টি হবে। এটা হচ্ছে ডেফিনেশন অফ পিরিয়ড, রাইট? সো এখানে আমরা লিখতে পারবো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এইরকম হবে। তাহলে এখানে এ কেটে গেল, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইনের এই অ্যাঙ্গেলটা কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা জানি সাইনের যেহেতু পিরিয়ড হয় 2π, তার মানে এদের যে ডিফারেন্স হবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার টোটাল ডিফারেন্স হওয়া উচিত 2π। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ওমেগা টি প্লাস ক্যাপিটাল টি প্লাস ডেল্টা ইজ ইকুয়ালস টু 2π প্লাস এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখান থেকে দেখো ওমেগা টি কেটে যাবে, ডেল্টাও কেটে যাচ্ছে। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ওমেগা টি ইজ ইকুয়ালস টু 2π। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল টি সমান 2π বাই ওমেগা। ঠিক আছে? সো সিম্পল ক্যালকুলেশন থেকে তোমরা এটা বের করতে পারো। ঠিক আছে? ওকে, সো এটা সাইনের পিরিয়ডিসিটির উপর ডিপেন্ড করে ক্যাপিটাল টি হচ্ছে 2π বাই ওমেগা। এখানে ওমেগাটাকে কি বলা হয়? ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। ঠিক আছে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কেন বলা হয় সেটা আমি পরে ব্যাখ্যা করব, আপাতত এটা জাস্ট মনে রাখো। ওকে, আচ্ছা, নাও হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 1 সেকেন্ডে কতবার টোটাল অসিলেশন কমপ্লিট করতে পারছে। ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ, দেখো ফ্রিকোয়েন্সি আমরা এইভাবেও লিখতে পারি, নাম্বার অফ oscillations in 1 second. So number of oscillations in 1 second, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এটা যদি আমি ধরো 1 সেকেন্ডে যদি f বার ও যাওয়া আসা করে, তাহলে t সেকেন্ডে কবার যাবে? নিশ্চয়ই t ইন্টু f। ঠিক, এবার দেখো আমরা জানি ক্যাপিটাল টিটা হচ্ছে পিরিয়ড, টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডে মানে ক্যাপিটাল টিতে তো জাস্ট একটা অসিলেশন কমপ্লিট করে না, এটা হচ্ছে বাই ডেফিনেশন অফ টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি এফ ইজ মাস্ট বি 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এফ সমান 1/t। ঠিক, তো এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের একটা সম্পর্ক। সো এফ সমান 1/t, আর 1/t সমান এটা জাস্ট উল্টে দেবো ওমেগা বাই 2π। বোঝা গেল? আর এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা, এইটাকে বলা হচ্ছে ফেজ। ঠিক আছে? আর এই ডেল্টাটাকে বলা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। তাহলে এই ফেজ কনস্ট্যান্ট ডেল্টা কি হবে সেটা ডিপেন্ড করবে আমি কোন টাইমটাকে জিরো টাইম ধরছি, মানে ইনিশিয়াল টাইমটাকে কি ধরছি তার উপর ডিপেন্ড করে আমি ডেল্টাটা হবে। ঠিক আছে? তো একটা যখন অসিলেশন হবে সেইটাকে আমি ইনিশিয়ালি এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, যে কোনো জায়গায় আমি ধরতে পারি। সো যেখানে ধরবো তার অনুযায়ী ডেল্টাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো ইকুয়েশন একই থাকবে, শুধু ডেল্টাটা চেঞ্জ হবে ওইভাবে। ওকে, সো ফেজ কনস্ট্যান্ট। সো তুমি যখন একটা মোশনকে তুমি যখন ডিফারেন্ট ইকুয়েশনে লিখবে, শুধু ফেজ কনস্ট্যান্টটা চেঞ্জ হতে পারে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি এখানে একটা পেজ নিয়ে নিই, আর আমি কিছু টাইম ইন্টারভ্যালটা ডিসকাস করব যে কোন টাইমে কোথায় থাকে বস্তুটা। ঠিক আছে? আচ্ছা, সো এটা আমি ডিসকাস করব। ওকে, সো আমাদের যেটা বস্তুটা হচ্ছে সেটা দেখো, এটা হচ্ছে আমার অরিজিন, এটা এ ধরছি, এইটা এ ড্যাশ ধরছি। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এ ডিস্টেন্স। ঠিক, আচ্ছা, তো
এই টোটাল টাইম মানে একবার, সো এ থেকে এখানে আসতে টি এর ভ্যালু যখন 0 তখন ধরো এখানে আমি ধরলাম, তাহলে টি এর ভ্যালু যখন যদি বস্তুটা আবার ওতে আসে তাহলে কত সময় লাগবে এখান থেকে এখানে আসতে, এ থেকে ওতে আসতে কত সময় লাগবে, যদি ক্যাপিটাল টি হয় তার টাইম পিরিয়ড, সো লেটস সে ক্যাপিটাল টি হচ্ছে তার টাইম পিরিয়ড, তাহলে বলো ও থেকে এ থেকে ওতে আসতে তার কত সময় লাগবে। তোমাদের কমন সেন্স কি বলছে? সুভাশিস, অরিজিৎ বলেছে এক্স্যাক্টলি T/4 টাইমে সে কিন্তু ওতে আসবে, তাহলে T/4 আবার যদি আমি ইউজ করি তাহলে সে এবার এখানে পৌঁছাবে, সো টোটাল এখানে টাইম হচ্ছে T/2, ঠিক আছে। তারপরে আবার সে ব্যাক করবে এবার, সো ব্যাক করে 3T/4 সে আবার ওতে পৌঁছাবে, ঠিক আছে। তারপরে আবার ফাইনালি টি টাইমে সে আবার এতে পৌঁছাবে, এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। সো এইভাবে আসতে থাকবে, আবার সে এইভাবে ব্যাক করতে থাকবে, সো ঠিক আছে। আচ্ছা ওকে, সো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা এবার টি এর ভ্যালু আমরা অলরেডি, টি এর সঙ্গে টি সমান হচ্ছে 2π/ω, ঠিক। সো এখানে ওমেগা ইন্টু টি এর ভ্যালু তুমি পাইয়ের রেসপেক্টে এক্সপ্রেস করতে পারো, সো টি যখন 0 তখন ওমেগা টিও 0, ঠিক। আর এখানে তাহলে ওমেগা টি এর ভ্যালু কত হয়ে যাবে, ওমেগা টি এর ভ্যালু হয়ে যাবে পাই/, কত হয়ে যাচ্ছে দেখো, π/2 হয়ে যাচ্ছে আই থিঙ্ক, তাই না। তাহলে ওমেগা টি কত, ওমেগা ক্যাপিটাল টি হচ্ছে 2π, ঠিক। তাহলে ওমেগা টি হয়ে যাচ্ছে 2π/4, দ্যাট ইজ π/2, ঠিক। এখানে তাহলে কত হয়ে যাচ্ছে, ওমেগা টি সমান পাই, হ্যাঁ এইভাবে এখানে হচ্ছে, তাহলে ওমেগা টি সমান এখানে হয়ে যাচ্ছে 3π/2, আর এখানে হয়ে যাচ্ছে ওমেগা টি সমান 2π। এইভাবে জিনিসটা আমরা এক্সপ্লেন করতে পারি, সো টাইম দিয়ে বলতে পারি, আবার ওমেগা টি এর ভ্যালু দিয়েও বলতে পারি, সো ঠিক আছে। চলো এবার আমরা ডিসকাস করব স্প্রিং ফোর্স। আমাদের মেনলি আমরা তোমাদেরকে বলেছিলাম যে দুটো ভাবে আমরা সিম্পল হারমোনিক মোশন পাই ন্যাচারালি দেখতে, একটা হচ্ছে স্প্রিং ফোর্স, হ্যাঁ, আর একটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম, আর একটা হচ্ছে পেন্ডুলাম। স্প্রিং ফোর্সের ক্ষেত্রে আমরা দু রকম দেখতে পাই, একটা হরাইজন্টাল হতে পারে আর একটা ভার্টিক্যালও হতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে দুটোই ডিসকাস করব। প্রথমে আমরা হরাইজন্টাল ডিসকাস করব। সো হরাইজন্টালের ক্ষেত্রে এই যে ছবিটা দেখছো, প্রথম ছবিটা, এটা হচ্ছে একদম ন্যাচারাল লেংথ, ঠিক আছে। এই লেংথটাকে কি বলা হচ্ছে, ন্যাচারাল লেংথ, সেটা আমি ধরে নিচ্ছি এল, ঠিক আছে। এইবার তাহলে এই বরাবর ঠিক এল পজিশন আছে, আর এখানে কতটা বাড়লো, ধরো আমি বস্তুটাকে টেনে এতটা টেনে ছেড়ে দিলাম, তাহলে যখন আমি যে মুহূর্তে ছাড়ছি তখন কিন্তু এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই ফোর্সটাই হচ্ছে কে ইন্টু এক্স। এক্সটা কি, এক্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা, মানে যতটা ডিস্টেন্সে আমি এক্সটেনশন থাকবে তত তার সঙ্গে মাল্টিপল হবে ফোর্সটা, ঠিক আছে। সো বেসিক্যালি স্প্রিং ফোর্স এক্স ডিস্টেন্স যদি এক্সটেনশন হয় তাহলে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স হবে, যেখানে কেটাকে বলা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, কে ইজ স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট যে এফ সমান মাইনাস কে এক্স, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, নাও তাহলে ইকুয়েশন অফ মোশন তাহলে কি হচ্ছে, এম ডবল এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এখান থেকে যদি আমি এক্স ডবল ডট সমান করি মাইনাস কে বাই এম এক্স, হ্যাঁ, এটাকেই আমরা এটার সঙ্গে যদি কম্পেয়ার করি মাইনাস ওমেগা স্কোয়ার এক্সের সঙ্গে, তাহলে আমরা ওমেগা স্কোয়ার সমান কে বাই এম পাচ্ছি, ঠিক আছে। সো এইটা আমাদেরকে ওমেগার সঙ্গে কিন্তু কানেক্ট করছে কে আর এমকে, ঠিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি টাইম পিরিয়ড কত হবে,
টাইম পিরিয়ড হয় 2π/ω, তাহলে ওমেগা সমান হচ্ছে এখানে √/km, তাহলে এটা হয়ে যাবে আমার √m/k হয়ে যাবে, তাই না, m/k হয়ে যাচ্ছে। সো এইটা আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। সো টাইম পিরিয়ড তাহলে কত হচ্ছে, একটা স্প্রিং ফোর্স যদি কাজ করে তাহলে তার 2π × √m/k, ঠিক আছে। তাহলে এখানে তো বুঝতে হবে যে আমি m যত বড় রাখবো, ঠিক আছে, মানে যত ভারী বস্তু হবে, ঠিক আছে, যত বস্তুটা ভারী হবে টাইম পিরিয়ডও তত বেড়ে যাবে, মানে তত স্লো যাবে। টাইম পিরিয়ড বেশি মানে কি স্লো, তাই না, মানে আস্তে আস্তে একটা পূর্ণ দৈর্ঘ্য কমপ্লিট করতে তার সময় কম লাগবে, এই বেশি লাগবে, বুঝতে পারছো। সো এম যত বেশি হবে টাইম পিরিয়ড তত বেশি হবে, আর কে যত বেশি হবে তাহলে ফোর্সটার ভ্যালু তত বেশি, যত কে বেশি তত ফোর্স বেশি, আর যত ফোর্স বেশি তার স্পিড তত বেশি হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য টাইম পিরিয়ডটা কমে যাবে, বুঝতে পেরেছো। সো টাইম পিরিয়ড ডিপেন্ড করছে কার কার উপরে, এম আর কে এর উপরে, বুঝতে পেরেছো, এইভাবে ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এখান থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে ধরো আমি এম এর জায়গাতে যদি আমি 4m দিয়ে রিপ্লেস করি তাহলে আমার টাইম পিরিয়ডটা কীরকম চেঞ্জ হবে। আশা করি এই ধরনের কোশ্চেন তোমাদের অসুবিধা হবে না। স্প্রিং আমি সেম রাখলাম, আমি জাস্ট কি করছি, এম এর জায়গাতে আমি 4m রাখছি, তাহলে টাইম পিরিয়ডটা কীরকমভাবে চেঞ্জ হবে বলো। এই ধরনের কোশ্চেন অসুবিধা হবে? ওকে, ভেরি গুড। আচ্ছা এবার আমাকে বলো, আমি ধরো আমার স্প্রিংটা সেমই, মানে সেম স্প্রিং বাট ওর লেংথটা একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে, লেংথটা একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ, আর এম ভরেরই বস্তু আমি রাখছি, তাহলে কি টাইম পিরিয়ড চেঞ্জ হবে? মানে আমি বলতে চাইছি স্প্রিংয়ের লেংথের উপর কি টাইম পিরিয়ডটা ডিপেন্ড করবে? রহমান, কেন মনে হচ্ছে তোমার স্প্রিংয়ের লেংথ কোথায় তুমি এখানে পেলে? টি এর ভ্যালু, টি এর মধ্যে কোনো শুধু এম আছে আর কে আছে, ঠিক আছে। সো কে মানে দেখো একটা স্প্রিংয়ের প্রপার্টি অনুযায়ী কে এর ভ্যালু চেঞ্জ হতে পারে। সো স্প্রিং চেঞ্জ হলে কে চেঞ্জ হয়ে যাবে। স্প্রিং একই যদি স্প্রিং আমি রাখি তার লেংথ ধরো ডাবল হলো, তার মানে কিন্তু কে চেঞ্জ হবে না, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে, ওকে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এর আগে আমরা যখন পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি পড়েছিলাম তখন আমরা একটা জিনিস বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি স্প্রিংয়ের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি আমরা বলতে পারি। সো সেটা এখানে কত থাকবে, সেটা পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে ½ kx²। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে যখন তুমি এই স্প্রিংটাকে এক্সটেন্ড করে এখানে যখন রাখলে বস্তুটা, তাহলে তুমি কি করলে, এক্সটেন্ড করতে তোমাকে একটা কাজ করতে হলো বাইরে থেকে, সেই কাজটা এই বস্তুটার উপরে পোটেনশিয়াল এনার্জি হিসাবে সেভ হয়ে যায়, তাই না। কারণ এখানে স্প্রিং ফোর্সটা কিন্তু একটা কনজারভেটিভ ফোর্স, তাহলে এটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে সেভ হয়ে যায়। তাহলে এই যে কত, তাহলে টোটাল কত কাজ তুমি করলে, সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটা তুমি যদি ক্যালকুলেট করো দ্যাট ইজ 0 to x kx dx। সো এটা বেসিক্যালি ½ kx² হয়ে যায়, ঠিক। সো এই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ওর উপরে সেভ হলো। সো এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। আর যেহেতু এটা কনজারভেটিভ ফোর্স, তো আমরা জানি কি যে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি সবসময় যোগফলটা সেম থাকবে, ঠিক আছে। ওকে, সো বস্তুটা যদি x ডিস্টেন্স দূরে থাকে, হ্যাঁ, তাহলে তার উপরে পোটেনশিয়াল এনার্জি হবে ½ kx², আর তার ভেলোসিটি যদি v থাকে তাহলে তার ভেলোসিটি হবে ½ mv²। এই যোগফলটা সবসময় কী হবে, কনস্ট্যান্ট হবে। এবং এই কনস্ট্যান্টটা কত কনস্ট্যান্ট হবে, এই কনস্ট্যান্টটা হবে, ধরো আমি যদি বস্তুটা একদম এন্ড পয়েন্টে থাকে, তার মানে একদম যখন লাস্ট এতে থাকে, এ পজিশনে যদি থাকে, তাহলে সেই পজিশনে ওর ভেলোসিটি 0 হয়ে যায়, ঠিক আছে। মানে এ পয়েন্টে ভেলোসিটি কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, রাইট। আর ও পয়েন্টে ভেলোসিটি সবচেয়ে বেশি হয়।
আবার আস্তে আস্তে এ ড্যাশ পয়েন্টে আবার ভেলোসিটি 0 হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে চেঞ্জ হতে থাকে। তো এ পজিশনে ভেলোসিটি সবচেয়ে এই ভেলোসিটি 0 হয় এবং তার পোটেনশিয়াল এনার্জি সবচেয়ে বেশি হয়। তখন তার যেহেতু ভেলোসিটি 0 তখন তো কোনো কাইনেটিক এনার্জি থাকে না, শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি থাকে এবং তখন সেটা কত হয় হাফ কে এ স্কোয়ার। তাহলে এই যোগফলটা কত হাফ কে এ স্কোয়ারের সঙ্গে সমান, যেখানে এটা হচ্ছে তার অ্যাম্পলিটিউড। আর আমরা অলরেডি এখানে দেখিয়েছি যে কে বাই এম সমান ডা ওমেগা স্কোয়ার, তার মানে কে সমান এম ইন্টু ওমেগা স্কোয়ার। সো কে এর জায়গায় যদি আমরা এম ওমেগা স্কোয়ার বসিয়ে দিই তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। বোঝা গেল? সো এখান থেকে আমরা কোনো একটা পজিশনে ভেলোসিটি কত সেটা বের করতে পারবো। ঠিক আছে, এই ফর্মুলা থেকে আমরা ইজিলি ভেলোসিটি বের করতে পারবো। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ভেলোসিটি? সো ভেলোসিটি ভি হাফ হাফ তুমি যদি কেটে দাও, সো ভি এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে কমন নিয়ে নিলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো বেসিক্যালি ভি স্কোয়ার সমান সমান রুট ওভার কে বাই এম ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক, সো এটা আমরা একটা ভেলোসিটির ফর্মুলা উইথ রেসপেক্ট টু এক্স পেতে পারি। ঠিক আছে, তার মানে এই কে বাই এম সমান হচ্ছে আমার ওমেগা স্কোয়ার। সো এটা বেসিক্যালি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো এখানে প্লাস মাইনাস হতে পারে, এবার ডিপেন্ড করছে প্লাস হবে না মাইনাস হবে, সেটা তুমি ইজিলি বের করতে পারবে সে বস্তুটা কোন দিকে যাচ্ছে। আর তাহলে এক্স যখন 0, তার মানে যখন মিন পজিশনে আছে তখন তার ভেলোসিটি সবচেয়ে বেশি হবে। এক্স এখানে 0 বসিয়ে দিলে তার মিন পজিশনে ভেলোসিটি কত হয়ে যাবে, এটা হচ্ছে এ ওমেগা। ঠিক আছে, সো এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ মিন পজিশনে ওর কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকবে। সো সেটাও কিন্তু এই পরিমাণটাই হবে। ঠিক আছে, সো আমাদের এখানে দুটো জিনিস মনে রাখা উচিত। ঠিক আছে, সো এখানে আমি ধরো এখানে নোট ডাউন করে নিচ্ছি জিনিসটা, যে ভেলোসিটি অ্যাট মিন পজিশন ইজ ইকুয়ালস টু এ ইন্টু ওমেগা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মিন পজিশনে হাইয়েস্ট ভেলোসিটি হচ্ছে এটা। আশা করি এই জিনিসটা করো, কারো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো এবার আমরা একটা এক্সাম্পল দেখব। কি বলছে, যে এ পার্টিকেল এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন অফ অ্যাম্পলিটিউড এ along x axis at t equals to 0 the position of the particle is a by 2 and it moves along the positive x direction. Find the phase constant delta if the equation is written as this. ঠিক আছে, তো তোমাকে ডেল্টার ভ্যালু বের করতে হবে। তার মানে এখানে বলে দিয়েছে কি, যে এটা যদি আমার ইকুয়েশন মানে দেখতে হয়, এটা হচ্ছে মিন পজিশন আর এই ডিস্টেন্সটা হচ্ছে এ। একদম ইনিশিয়ালি ও এখান থেকে যাত্রা শুরু করলো কোথায়, এ বাই 2-তে। ঠিক আছে, মানে যখন টি ইকুয়ালস টু 0 তখন এক্সের ভ্যালু এ বাই 2 হচ্ছে এবং বস্তুটা তখন এই দিকে যাচ্ছে। ঠিক আছে, বস্তুটা এই দিকে যাচ্ছে, তাহলে এখানে ডেল্টার ভ্যালু কত হবে? ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে ডেল্টার ভ্যালু বের করতে পারবো? তাহলে এখানে দেখো, যখন বস্তুটা এইদিকে যেহেতু যাচ্ছে তার মানে ভেলোসিটি কি, তার পজিটিভ ভেলোসিটি হবে। কারণ বস্তুটা ডান দিকে যাচ্ছে আর ডান দিকে আমরা পজিটিভ ডিরেকশন ধরেছি। আচ্ছা, এবার যদি আমরা এখানে টি যখন 0 বসাই, তাহলে দেখো পুটিং টি ইকুয়ালস টু 0, তাহলে এ বাই 2 ইজ ইকুয়ালস টু এ সাইন ডেল্টা পাবো। এখান থেকে আমরা এ কেটে যাবে, সাইন ডেল্টা সমান কত পেয়ে যাব, হাফ পেয়ে যাব, তাই না? এখানে হাফ পেয়ে যাব। আচ্ছা, এবার আমাকে ডেল্টার ভ্যালু এখান থেকে আমি দুটো ভ্যালু পেতে পারি। সো ডেল্টা হচ্ছে আমার পাই বাই সাইন 30 সমান হাফ, আর পাই মাইনাস পাই বাই 6, 5 পাই বাই 6ও আমরা লিখতে পারি।
সো দুটো ভ্যালু এখানে পেতে পারি ডেল্টার। এখন এই দুটোর মধ্যে কোনটা নিতে হবে, দুটোই নেওয়া যাবে না একটা নেওয়া যাবে, সেটা এখানে একটা ব্যাপার। আচ্ছা, এবার যদি আমরা ভেলোসিটি দেখি, এক্স ডট ইজ ইকুয়ালস টু এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক? তাহলে যখন টি ইকুয়ালস টু 0 তখন ভেলোসিটি কত? তখন ভেলোসিটি হচ্ছে এ ওমেগা সাইন ডেল্টা, এটা কস ডেল্টা, রাইট? এ ওমেগা কস ডেল্টা। আচ্ছা, এবার দেখো যখন π/6 তখন এটা পজিটিভ হবে আর 5π/6 এর নেগেটিভ হবে। তাহলে দেখো এখানে দেখো ভেলোসিটি কিন্তু পজিটিভ, অ্যাজ v ইজ পজিটিভ at t is equals to 0 we must take delta is equals to π/6, নালে 5π/6 নিলে এটা কি হতো, নেগেটিভ হয়ে যেত, ভেলোসিটিটা নেগেটিভ হয়ে যেত। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাকে কেন ডেল্টার ভ্যালু π/6 হলো সেটা তোমাকে বুঝতে হবে। সো ডেল্টা ইজ ইকুয়ালস টু আমরা পেলাম π/6। বলো, কারো কোনো অসুবিধা হয়েছে বুঝতে? ঠিক আছে স্যার, এক্স ডটটা এ ওমেগা কস হবে না ডেরিভেটিভটা? হ্যাঁ, কেটে তো কস করলাম না, তার উপরের লাইনটা। ও হ্যাঁ, এটা কস হবে, ঠিক। এটা কেটে ঠিক করে দিচ্ছি আমি, এটা কস হবে, ডেফিনেটলি কস হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা ডিসকাস করি। আ পার্টিকেল অফ মাস 0.5 কেজি, সো এম ইকুয়ালস টু 0.5 কেজি। সবসময় মাথায় রাখতে হবে এসআই সিস্টেম মেনটেন করতে হবে। সো মাস সবসময় কেজিতে লিখতে হবে, হ্যাঁ। তারপরে ডিস্টেন্স সবসময় মিটারে লিখতে হবে, ফোর্স সবসময় নিউটনে লিখতে হবে, এইভাবে কিন্তু মেনটেন করতে হবে, তবেই ক্যালকুলেশন ঠিক হবে। আচ্ছা, ইট এক্সিকিউটস এ সিম্পল হারমোনিক মোশন আন্ডার এ ফোর্স। সো এখানে আমাদের ফোর্সটা বলে দিচ্ছে এফ সমান -50, দেখো নিউটন মিটার আছে, সো কোনো সমস্যা নেই, -50x। তার মানে এম এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু -50x, এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ দ্য মোশন। এখানে এম এর ভ্যালু অলরেডি 0.5, সো 0.5 এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এক্স ডবল ডট সমান -100x হচ্ছে, রাইট? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার সমান 100 বা ওমেগা সমান পাচ্ছি আমরা 10, ঠিক? ভেরি গুড। আচ্ছা, নেক্সট কি বলেছে, ইফ ইট ক্রসেস দ্য সেন্টার অফ অসিলেশন উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। তার মানে সেন্টার অফ অসিলেশনে স্পিড কত হয়? উই নো স্পিড অ্যাট সেন্টার কত হয় বলো? আমরা একটু আগে জাস্ট ডিসকাস করলাম, সেটা কত হয়? বলো বলো, জাস্ট একটু আগে ডিসকাস করলাম। এই যে ভেলোসিটি অ্যাট মিন পজিশন, সেটাই হয় এ ওমেগা। ভেরি গুড পূর্ণিমা, থ্যাংক ইউ। সো সেন্টারে স্পিড হয় এ ইন্টু ওমেগা, সেটা তাহলে কত? 10 বলে দিয়েছে, হ্যাঁ। আবার ওমেগা সমানও 10, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ সমান 1, ঠিক? তাহলে অ্যামপ্লিটিউড কত হয়ে গেল? 1 হয়ে গেল। বলো, বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন আমরা ঝটপট করে নিই। কি বলছে, আ পার্টিকেল অফ মাস 200 গ্রাম। তাহলে এখানে এম সমান হচ্ছে 200 গ্রাম, এটাকে সবসময় কেজিতে কনভার্ট করে নেব, দ্যাট ইজ 0.2 কেজি। ওকে, executes a simple harmonic motion, the restoring force is provided by a spring force, spring constant is 80, so k is equals to 80. Very good. So find the time period. So আমরা জানি time period equals to 2 pi by omega, আর আমরা অলরেডি জানি ওমেগা স্কোয়ার সমান k by m, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে 2 pi root over m by k, ঠিক? তাহলে এটা হয়ে যাচ্ছে 2 pi into root over m by k। m এর ভ্যালু হচ্ছে 0.2 ডিভাইডেড বাই k হচ্ছে 80। তাহলে এটাকে সিম্পলিফাই করলে যা হয়, হ্যাঁ, এটাকে হচ্ছে 2 বাই
800, কাটাকাটি করলে এটা হয় 400, তার মানে 1/20, তাহলে এটা হচ্ছে π/10, তাই না? π/10 হচ্ছে আমার টি এর ভ্যালু। আই হোপ ইট ইজ ক্লিয়ার। চলো এবার আমরা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি যে একটা সার্কেলের সঙ্গে কিভাবে একটা সিম্পল হারমোনিক মোশনের একটা সম্পর্ক আছে। এখানে তোমরা এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এখানে একটা পি পয়েন্টটা দেখো, একটা সার্কেলের উপরে ইউনিফর্ম স্পিডে কিন্তু যাচ্ছে, তাই না? এবং তার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কিউটা দেখো একটা সিম্পল হারমোনিক মোশন কিন্তু ফলো করছে। বোঝা গেল? সো একটা পয়েন্ট যদি সার্কুলার মোশনে যায়, ইউনিফর্ম সার্কুলার মোশনে যায়, তাহলে তার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার একটা সিম্পল হারমোনিক মোশন ফলো করবে। এবং এই যে ব্লু লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি তার টাইমের রেসপেক্টে গ্রাফটা, ঠিক আছে? সো আমরা টাইমের রেসপেক্টে গ্রাফটাও এখানে ডিসকাস করেছি। ওকে, এবার দেখো তো এটা কিভাবে আমরা ব্যাখ্যা করি, এটা তো আমি তোমাকে মুখে মুখে বললাম। এটার ব্যাখ্যা হবে এরকম যে কোনো একটা পার্টিকেলে কোনো একটা টাইমে ধরো পার্টিকেলটার পজিশন হচ্ছে পি, তাহলে পিটাকে লেখা যাচ্ছে আমরা এ কস ওমেগা। ওকে, আর বস্তুটা তোমার ওমেগাটা হচ্ছে কি, ওমেগাটা হচ্ছে তার অ্যাঙ্গুলার স্পিড, রাইট? অ্যাঙ্গুলার স্পিড মানে কি? সো 1 সেকেন্ডে সে ওমেগা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। সো টি টাইমে ওমেগা টি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, রাইট? সো এই অ্যাঙ্গেলটা কত হবে? ওমেগা টি হবে। আর এইটা এ, তাহলে এই পয়েন্টটা তাহলে কী হয়ে যাবে? তাহলে তার পজিশন হয়ে যাবে এ কস ওমেগা টি কমা এ সাইন ওমেগা টি। বুঝতে পারছো? কারণ ওমেগাটা হচ্ছে তার অ্যাঙ্গুলার স্পিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কিউ আছে, তাহলে কিউ এর ক্ষেত্রে এক্স কম্পোনেন্টটা হচ্ছে এ কস ওমেগা টি, এবং সেটা অলরেডি একটা সিম্পল হারমোনিক মোশনের সলিউশন। দেয়ারফর আমরা কনক্লুড করতে পারি যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার সেটা একটা সিম্পল হারমোনিক মোশন ফলো করবে। আর সিমিলারলি আমরা যদি ওয়াই ডিরেকশনে তার একটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার করি, সেটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশন ফলো করবে, সে এ সাইন ওমেগা টি। বোঝা গেল? আচ্ছা, তো এখানে আমাদের এই অ্যাঙ্গুলার কেন ডাব্লুটাকে বা ওমেগাটাকে আমরা কেন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কনসিডার করছি, তাহলে বুঝতে পারছো। দেখো এখান থেকে তাহলে আমরা ওমেগাটা তাহলে কি হলো, ওমেগাটা তাহলে আমরা দেখতে পেলাম যে ওমেগা ইকুয়ালস টু অ্যাঙ্গেল মেড বাই পি ইন 1 সেকেন্ড। আর 1 সেকেন্ডে যেটা হয় সেটাকেই আমরা ফ্রিকোয়েন্সি জানি, তাই না? তো এখানে 1 সেকেন্ডে যে অ্যাঙ্গেল তৈরি করলো সেটাকেই আমরা ওমেগা বলছি, তার মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয়ে গেল। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলা হয়। বুঝতে পেরেছ? কারণ এটা একটা সার্কুলার মোশনও তৈরি করছে। বুঝতে পেরেছ? সো এটাই হচ্ছে ওমেগাটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলার যুক্তি। আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়নি। ক্লিয়ার? বলো, আরেকবার দেখে নাও অ্যানিমেশনটা। হ্যাঁ, ভালো কি বোঝা যাচ্ছে? এটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে এটা পোস্ট করে দেবো, তাহলে তোমরা আরও ভালো করে এটা দেখতে পাবে। এখানে হয়তো একটু আটকে আটকে যাচ্ছে, বাট টেলিগ্রাম পোস্টে দিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা দেখতে পাবে তোমরা। চলো আমরা আরেকটা অঙ্ক করে নিই। এখানে মেকানিক্যাল এনার্জির একটা অঙ্ক দিয়েছে, ফাইন্ড দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি। সো টোটাল মেকানিক্যাল এনার্জি আমরা অলরেডি জানি। সো টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা আমরা জানি, মেকানিক্যাল এনার্জি সেটা হাফ কে এ স্কোয়ার, এই ফর্মে লিখতে জানি, অথবা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এইভাবেও আমরা লিখতে পারি, তাই না? কারণ কে এর ভ্যালু আমরা জানি যে কে বাই এম সমান ওমেগা স্কোয়ার, তাহলে কে সমান এম ইন্টু ওমেগা স্কোয়ার, এটা বসে দিলে এটা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমাদের কি কি এখানে ইনফরমেশন দেওয়া আছে? মাস দেওয়া আছে 40 গ্রাম। ওকে, সো এম ইজ ইকুয়ালস টু 40 গ্রাম।
তার মানে এটা হচ্ছে আমার কেজিতে নিয়ে যেতে হবে। সো 0.4 কেজি। ওকে, ভেরি গুড। অ্যাম্পলিটিউড এ সমান দেওয়া আছে 22 সেন্টিমিটার, তাহলে এটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। সো 0.02 মিটার হয়ে যাবে। ওকে, অ্যান্ড ইফ দ্য টাইম পিরিয়ড ইজ 0.2 সেকেন্ড, তাহলে টি সমান দ্যাট ইজ 2 পাই বাই ওমেগা ইজ ইকুয়ালস টু 0.2 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি ওমেগার ভ্যালু পেয়ে যাব। সো পাই বাই ওমেগা ইজ ইকুয়ালস টু 0.1, তার মানে ওমেগা সমান হচ্ছে 0.1 সমান 1/10, তাহলে এটা ওমেগা সমান হয়ে যাচ্ছে আমার 10 পাই। ঠিক, ওমেগা সমান হচ্ছে 10 পাই। তো এইবার আমি যদি এখানে সবগুলো বসিয়ে দিই, আমি ইজিলি বেরিয়ে যাবে মেকানিক্যাল এনার্জি সমান হাফ ইন্টু এম মানে হচ্ছে আমার 0.04, তাহলে 4/100 ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগার ভ্যালু হচ্ছে 10 পাই, সো 100 ইন্টু পাই স্কোয়ার। ওকে, এম আর এ স্কোয়ার হচ্ছে কত, 2/100 এর হোল স্কোয়ার। ঠিক, সো এটা হচ্ছে আমার মেকানিক্যাল এনার্জি। অ্যান্ড হোয়াট উড বি দ্য ইউনিট, বলো? এসআই পদ্ধতিতে এনার্জির ইউনিট কি? বলো বলো, ঝটপট করে বলো। জুল, ভেরি গুড, জুল। ঠিক আছে, সো এটাকে তোমরা জাস্ট সিম্পলিফাই করে ক্যালকুলেশনটা এখানে করে দিতে পারো। ঠিক আছে, আমি আর এই ক্যালকুলেশনটা করছি না। সো ডু দ্য ক্যালকুলেশন। এবার আসছি আমরা সিম্পল হারমোনিক মোশন ডিউ টু সিম্পল পেন্ডুলাম। দেখো, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে তার ফোর্সগুলো কী কী। সো এখানে আমাদের টেনশন কাজ করে, ক্যাপিটাল টি। সো এই বরাবর এমজি কাজ করবে নিচের দিকে, আর এই অ্যাঙ্গেলটাও যেহেতু থিটা হবে, সো এটা হয়ে যাবে টি কস থিটা, আর এই বরাবর হয়ে যাবে তার টি সাইন থিটা। ওকে ওকে, ভেরি গুড। সো আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এম এক্স ডবল ডট, আচ্ছা এক্সটা আমরা আচ্ছা এক্স আর ওয়াইয়ের ডিরেকশান তোমাকে ফিক্সড করে নাও। সো এটা হচ্ছে আমার এক্সের ডিরেকশান, আর এটা হচ্ছে ওয়াইয়ের ডিরেকশান। এটা এক্স, এটা ওয়াই। তাহলে এক্সটা যেদিকে বাড়ছে, হ্যাঁ, ফোর্সটা তার উল্টো দিকে কাজ করছে। সো এম এক্স ডবল ডট সমান মাইনাস টি সাইন থিটা। ওকে, আর এম ওয়াই ডবল ডট, ওয়াইটা যেহেতু নিচের দিকে আছে, সেটা হচ্ছে এম জি মাইনাস টি কস থিটা। ওকে, আচ্ছা এবার এখানে আমাদের একটা অ্যাজাম্পশন নিতে হয়েছে। সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যে থিটাটা আমরা খুব, মানে এই বস্তুটাকে খুব ছোট একটা অ্যাঙ্গেলে ছাড়বো, তার মানে থিটার ভ্যালু খুবই ছোট হবে। আর থিটার ভ্যালু ছোট হওয়ার দরুন এই ওয়াইটাও কিন্তু খুব ছোট হবে। লাল রঙে যে ওয়াইটা দেখতে পাচ্ছ সেটাও ছোট হবে। আর যার ফলে ওয়াই ডবল ডটটা কী হবে, মানে ওয়াইয়ের কোনো চেঞ্জ হবে না, সিম্পলি এটা তুমি ধরে নাও, দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ওয়াই। সো ওয়াই ডবল ডট মাস্ট বি 0, আর তার মানে এমজি সমান টি কস থিটা আমরা পাবো এখানে। তার মানে আমরা ধরে নিতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি এই পার্টিকেলটা এই লাইন বরাবর অসিলেশন করছে, তার মানে একটা এসএইচএম ফলো করছে। ওকে, সো এখান থেকে টি কস থিটা সমান এমজি পাচ্ছি। এই ভ্যালুটা যদি আমি এখানে টি এর ভ্যালুটা এখানে যদি আমি পুট করে দিই, তাহলে আমি পেয়ে যাব এক্স ডবল ডট সমান মাইনাস জি ট্যান থিটা। আর যেহেতু থিটাটা ভেরি ভেরি স্মল, ট্যান থিটা ইজ সেম অ্যাজ সাইন থিটা, সো এটা মাইনাস জি সাইন থিটা। আর সাইন থিটার ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স বাই এল। এই লেংথটা কত, এল। ঠিক আছে, সো এই তাহলে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমার ইকুয়েশনটা যেটা আসলো মাইনাস জি বাই এল ইন্টু এক্স। ওকে, সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের ফর্মুলা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা পাচ্ছি এইটা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এখান থেকে তাহলে জি বাই এলটাকেই আমরা ওমেগা স্কোয়ার দিয়ে ডিনোট করব। সো ওমেগা স্কোয়ার সমান জি বাই এল। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড আমরা পেয়ে যাচ্ছি 2 পাই বাই ওমেগা সমান 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম, যে টাইম পিরিয়ড কার উপরে ডিপেন্ড করছে, টাইম পিরিয়ড ডিপেন্ড করছে এল আর জি এর উপরে, এবং এর মধ্যে কোনো এম কিন্তু নেই। আর এম নেই মানে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এম। তার মানে এখানে এই যে পার্টিকেলটা আছে, তুমি যত ভারী পার্টিকেলটা দাও না কেন, টাইম পিরিয়ড কিন্তু
একই থাকবে। তাহলে এই টাইম পিরিয়ডটাকে চেঞ্জ করতে গেলে তোমাকে কি করতে হবে, আইদার তুমি এল এর ভ্যালু বাড়াও বা কমাও, বা জিটাকে চেঞ্জ করো। জি তো তুমি চেঞ্জ করতে পারবে না, জি ইজ আউট অফ আওয়ার কন্ট্রোল। সেই জন্য আমরা শুধুমাত্র এলটাকে বাড়িয়ে কমিয়ে টাইম পিরিয়ডটাকে বাড়াতে বা কমাতে পারবো। এম এর উপরে কোনো রোল নেই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু রিমেম্বার। ঠিক আছে, এখানে তুমি একটা ছোট বাচ্চার দোলনা খাচ্ছে, তার যা টাইম পিরিয়ড হবে, একটা বড় লোক বা ভারী লোক, হ্যাঁ, খালিকে তুমি বসে দাও তাহলেও একই টাইম পিরিয়ড কিন্তু হবে। ঠিক আছে, তো এটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখব। তো একটু আমাদের সঙ্গে থাকো, আমরা এটাকে অ্যানিমেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করব। ওকে, সো চলে আসি আমরা আমাদের অ্যানিমেশনে। পেন্ডুলাম, রাইট? সো পেন্ডুলাম, ওকে। সো এবার আমাদের পেন্ডুলাম খুলে যাবে। তোমাদেরকে আমি বলছি এই ওয়েবসাইটটা তোমরা ভালো করে মনে রাখো, পিএইচইটি ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন। সো এখানে তোমরা অনেক সিমুলেশন কিন্তু দেখতে পাবে। একদম এলিমেন্টারি লেভেল থেকে শুরু করে, মানে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম হাই লেভেল অবধি তোমরা কিন্তু এখানে অ্যানিমেশনগুলো দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যেটা করব এখানে একটা লেংথ কমিয়ে রাখলাম। ঠিক আছে, লেংথ কম রাখলাম, আর এখানে মাস 1 রাখলাম। এবার আমি এটাকে এই ধরো 6 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেড়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি একটা অসিলেশন হচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটা স্টপ ওয়াচ লাগিয়ে রাখবো, আর যখনই বাঁ দিকে যাবে বস্তুটা আমরা কাউন্টিং শুরু করব। ঠিক আছে, যখনই বস্তুটা বাঁ দিকে যাবে তখনই আমরা কাউন্টিং শুরু করব। সো আমরা শুরু করলাম 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখতে পাচ্ছ 10 বার মানে পূর্ণ দোলন সম্পন্ন করতে 14.23 সেকেন্ড সময় লাগলো। তার মানে এটার টাইম পিরিয়ড তাহলে যদি আমরা বের করতে চাই, তাহলে 10 বার অসিলেশন করতে 14 লাগলো, তার মানে একবার করতে 1.4। সো 1.4 হচ্ছে এর টাইম পিরিয়ড। ওকে, তো আমরা কি করব, এবার মাসটাকে ধরো বাড়িয়ে দেবো, মাসটাকে আমরা 1.5 করে নেব। তাহলে মাসটা বেড়ে গেল, এখন 1.5 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই অবস্থায় আমরা আবার যদি টাইম পিরিয়ড কাউন্ট করি, হ্যাঁ, এটা মনে রাখবে তোমরা, খাতায় কোথায় একটা টুকে নাও যে 14.23 পেলাম। সো এটাকে আমরা রিসেট করে নিচ্ছি, আবার আমরা কাউন্টিং শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আবার দেখো 14.06 আসলো, মানে প্রায় কাছাকাছি আসলো। হ্যাঁ, আমার একটু কাউন্টিংয়ের হয়তো ভুলে এই জিনিসটা এসছে। তার মানে দেখতে পাচ্ছ যে আমি মাসটা বাড়িয়ে দিলাম, তাতে টাইম পিরিয়ড কিন্তু কোনো চেঞ্জ হলো না। ঠিক আছে, এটা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম। আচ্ছা, এবার আমরা কি করব, লেংথটাকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, লেংথটাকে দেখো আমি যদি বাড়িয়ে দিই, তাহলে টাইম পিরিয়ডটা কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছ অনেকটা স্লো লাগছে না, জিনিসটা অনেকটা স্লো মনে হচ্ছে। টাইম পিরিয়ড যেহেতু বেড়ে গেল, লেংথটা বেড়ে গেল, টাইম। এবার দেখো বাঁ দিকে যখনই যাবে আমি শুরু করে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো, তাহলে দেখো 10 বার অসিলেশন হতে এবার সময় লাগলো দেখো প্রায় 19। তাহলে আগে লেগেছিল আমার 14, এবার লাগলো 19। তাহলে দেখো এল বেড়ে গেল, যার ফলে টাইমটাও বেশি লাগছে এখন, তার মানে স্লো হয়ে গেছে জিনিসটা। বুঝতে পারছো? তাহলে এটা এল এর উপর ডিপেন্ড করছে, যত আমি কাছে নিয়ে যাব তত তাড়াতাড়ি দেখো কত ফাস্ট মুভ করছে, যত এলটা বড় হবে স্লো মুভ করবে। বুঝতে পেরেছো? সো এইটা তুমি আমরা তো এখানে ভার্চুয়ালি জিনিসটা করছি, এটা তুমি একদম এর থেকে করতে পারো। তুমি নিজে টাঙিয়ে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারো। বুঝতে পেরেছো?
এই এক্সপেরিমেন্টটা তুমি নিজের ঘরেই করতে পারো, যে কেউ করতে পারো। আশা করি বোঝা গেছে কিভাবে করবে। চলো ওকে, তো আমরা এই জিনিসগুলো দেখে নিলাম। আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। বেসিক্যালি দেখো এই এই ইকুয়েশনটা কি বলছে, দেখো তুমি একটা সেট আপ করলে যেখানে তুমি এল জানো, লেংথটা তুমি ইজিলি বের করতে পারবে, আর তুমি টিটাও বের করতে পারছো। হ্যাঁ, যেভাবে আমরা স্টপ ওয়াচ দিয়ে টিটা বের করলাম, সো টিটাও বের করা যাচ্ছে। সো তার মানে তুমি জিটা বের করতে পারবে এই ফর্মুলা দিয়ে। সো এই যে পেন্ডুলামের এই ফর্মুলাটা আমাদের ল্যাবরেটরিতে জি এর মান বের করতে কিন্তু খুব কাজে লাগে, ঠিক আছে। এবং এটাই সবচেয়ে বেশি ইউজ হয় প্র্যাকটিক্যাল করতে গিয়ে। যারা 11-12-এ প্র্যাকটিক্যাল করেছে তারা নিশ্চয়ই জানো যে এইভাবেই কিন্তু আমরা জি এর মান ক্যালকুলেট করি প্র্যাকটিক্যাল ল্যাবে, তাই না? কার কার মনে পড়ছে বলো তো এই জিনিসটা, যে তোমরা প্র্যাকটিক্যালে এই জিনিসটা করেছো? কারো মনে পড়ছে কি? তো এই যে এই অঙ্কটা বেসিক্যালি ওইটাই বলেছে এখানে, যে ইন এ ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট উইথ সিম্পল পেন্ডুলাম ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ইট টুক 36 সেকেন্ডস টু কমপ্লিট 20 অসিলেশনস, ঠিক আছে। তার মানে কাইন্ড অফ 1 পয়েন্ট টিটা হচ্ছে এখানে 36, টিটা হচ্ছে কি যে একটা অসিলেশন করতে কত সময় লাগছে। সো 20টা অসিলেশনে 36 সেকেন্ড লাগছে, তাহলে একটা অসিলেশনে 36/20, তার মানে এটা আসছে 1.8। ওকে, সো এটা হচ্ছে আমার টি। হোয়েন দ্য এফেক্টিভ লেংথ, আর এল বলা আছে 80 সেন্টিমিটার, সো এটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। সো 80/100 দ্যাট ইজ 0.8 মিটার। ওকে, সো আমরা এখানে মিটার এটা পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম। সো বাই ডেফিনেশন টি সমান আমরা জানি 2π/ω, সরি 2π/ω, সেটা 2π ইন্টু √L/g, ঠিক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি এর ভ্যালু 1.8 ইজ ইকুয়ালস টু 2π √0.8/g। এখান থেকে তুমি জি এর ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারে। সো ক্যালকুলেট জি, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেট করে তোমরা নিজেরা ভেরিফাই করে নাও, ঠিক আছে। এটা তোমরা নিজেরা ভেরিফাই করে নাও, এটা আমি আর কিছু করছি না। দেখবে এটা 9.8-এর সামথিং কিছু আসবে, ঠিক আছে। তো এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবে। সো আমি আর এখানে সময় নষ্ট করছি না। আচ্ছা, এবার চলে আসছি আমরা ভার্টিক্যাল স্প্রিং। আমরা হরিজন্টাল স্প্রিং আমরা ডিসকাস করেছি, এবার আমরা ভার্টিক্যাল স্প্রিং ডিসকাস করব। আচ্ছা, তো দেখো ভার্টিক্যাল স্প্রিংয়ে কি হচ্ছে, যে একটা স্প্রিং আছে, তার উপরে একটা এম ভরের একটা বস্তু আমরা ধরো ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে। এম ভরের একটা বস্তু আমরা ঝুলিয়ে দিয়েছি। ঝোলানোর পর তাহলে যখন বস্তুটা ছিল না তখন তার লেংথ ছিল এল, ঠিক আছে। সো এই অবধি এল লেংথ ছিল। বস্তুটা ঝোলানোর পর সে কিছুটা বাড়লো, কতটা বাড়লো, ডেল্টা এল পরিমাণ বেড়ে গেল, ঠিক আছে। সো এই পজিশনটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট একটা পজিশন হতে যাবে। ওকে, সো এই অবস্থায় ও কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, ঠিক আছে। এইবার তুমি যদি বস্তুটাকে একটু টেনে দাও নিচে, টেনে ধরো এত দূর অবধি টেনে ছেড়ে দিলে, হ্যাঁ, তাহলে এল প্লাস ডেল্টা এল প্লাস এ টোটাল লেংথ হয়ে গেল যখন তুমি ছাড়ছো। তারপরে ছেড়ে দিলে তাহলে কী হবে, বস্তুটা একটা অসিলেশন সৃষ্টি করবে, এরকম এরকম, ঠিক আছে। এই জিনিসটাও আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। সো আমরা চট করে একটু ভিজুয়ালাইজ করে নিই, তারপরে আমরা এখানে আবার কাম ব্যাক করছি, ঠিক আছে। এইখানে দেখো আমি যদি একটা 100 গ্রামের বস্তু এখানে ঝুলিয়ে দিই, এই যে দেখো, ঠিক আছে। আমি এখানে ড্যাম্পিং বাড়িয়ে দিলে একদম স্টপ করে দেওয়া যাচ্ছে। ওকে, তো এটা স্টপ হয়ে গেল। আচ্ছা, এটাকে এবার ধরো আমি যদি ছেড়ে দিই, এই যে দেখো একটা অসিলেশন সৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছ? এই যে
আমি যদি এটাকে করে দিই, দেখো এই যে দেখো, দেখতে পাচ্ছ? সো আমি এটাকে যত টানবো তত অসিলেশন হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। এটা তোমরা নিজেরা কিন্তু ওই ওয়েবসাইটটা খুলে তোমরা দেখতে পারো, আমি লিঙ্ক তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। চলো, ওকে, নেক্সট আমরা এবার অঙ্কটাই আসি, যেটা আমরা আলোচনা করতে চাইছি। আচ্ছা, এই অবস্থায় আমি বস্তুটাকে ছেড়ে দিলাম। তাহলে ধরো কোনো একটা পার্টিকুলার টাইমে সে এই পজিশনে আছে বস্তুটা, ঠিক আছে? তাহলে তখন এই অবস্থায় তার এক্সটেনশন তাহলে কত হচ্ছে? আমি মিন পজিশন থেকে ডিস্টেন্স ধরেছি এক্স, মিন এটাকে আমি মিন পজিশন বলছি, ঠিক আছে? এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে তার টোটাল লেংথ কত হয়ে যাবে? এল প্লাস ডেল্টা এল প্লাস এক্স, ঠিক আছে? তো এই অবস্থায় আছে বস্তুটা। তাহলে তার এক্সটেনশন কত হলো? তার ন্যাচারাল লেংথ ছিল এল, তাহলে এক্সটেনশন কত হলো? ডেল্টা এল প্লাস এক্স, ঠিক? আচ্ছা, এবার আমরা কি জানি স্প্রিংয়ের ক্ষেত্রে, যে তার স্প্রিং ফোর্স যেটা কে ইন্টু এক্সটেনশন হয়। সো ইকুইলিব্রিয়াম পজিশনে তার ডেল্টা এল বেড়েছিল, সো কে ইন্টু ডেল্টা এল ছিল তার স্প্রিং ফোর্স, আর নিচের দিকে এমজি ফোর্স কাজ করছিল। সো এই দুটো একে অপরকে ব্যালেন্স করেছিল। সো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি ডেল্টা এল এর ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, এবার যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন এই অবস্থায়, বাট এই পজিশনে তার ইকুয়েশন অফ মোশন দেখো এম এক্স ডবল ডট। সো এখানে আমরা এই ডিরেকশনে এক্সটাকে ক্যালকুলেট করছি। সো এম এক্স ডবল ডট, তাহলে নিম্নমুখী তার কি ফোর্স কাজ করছে এমজি, আর ঊর্ধ্বমুখী ফোর্স কাজ করছে মাইনাস কে এক্সটেনশন, কে ইন্টু এক্সটেনশন। তাহলে এক্সটেনশন হচ্ছে এখানে ডেল্টা এল প্লাস এক্স। সো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো ইউজিং দিস অ্যাবাভ ইকুয়েশন, আমরা পাবো মাইনাস কে এক্স। তাহলে আমরা কি পেলাম? এম এক্স ডবল ডট সমান মাইনাস কে এক্স। তাহলে আমরা পেলাম এক্স ডবল ডট সমান মাইনাস কে বাই এম এক্স। এইটাই তো আমরা পেয়েছিলাম হরাইজন্টালের ক্ষেত্রে, সেম ইকুয়েশনই পেয়েছিলাম, কিন্তু এখানে এক্সটা ক্যালকুলেট হচ্ছে এল প্লাস ডেল্টা এল থেকে, আর ওখানে ক্যালকুলেট হচ্ছিল এল থেকে। তাহলে শুধু চেঞ্জ কি হলো? চেঞ্জ হলো যে আমাদের মিন পজিশনটা এল প্লাস ডেল্টা এল হয়ে গেল, তারপরে বাকি বিহেভিয়ারটা কিন্তু হরাইজন্টাল স্প্রিংয়ের মতনই থাকলো, ঠিক আছে? এইটুকুই শুধু চেঞ্জ হয়েছে। তাহলে এখানেও আমরা হরাইজন্টাল স্প্রিংয়ের মতনই ক্যাপিটাল টি পাচ্ছি 2 পাই রুট ওভার এম ইন বাই কে। তাহলে দেখো স্প্রিংয়ের ক্ষেত্রে টি এর ভ্যালু এম এর উপরে ডিপেন্ড করছে, কিন্তু পেন্ডুলামের ক্ষেত্রে এম এর উপরে ডিপেন্ড করে না। ওকে, তো এই জায়গাটা আমাদের কিন্তু খুব খুব মনে রাখতে হবে। চলো এবার আমরা একটা অঙ্কে যাই। কি বলছে অঙ্কটা? যে দ্য ইকুয়েশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ এক্স ইকুয়ালস টু 5 sin pi t প্লাস পাই বাই 3। রাইট ডাউন দ্য অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো এ সমান 5, ছবি দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, টাইম পিরিয়ড। সো হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড? সো আমরা জানি এটা ওমেগা টি এই ফর্মে লেখা থাকে। সো এখানে ওমেগা সমান হচ্ছে পাই, তাহলে টাইম পিরিয়ড 2 পাই বাই ওমেগা, তার মানে 2 পাই বাই পাই, তার মানে 2। তাহলে টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে আমার 2, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম স্পিড কত? তাহলে ম্যাক্সিমাম স্পিড সেটা আমরা জানি সেন্টারে হয়, আর সেন্টারে ম্যাক্সিমাম স্পিড এ ওমেগা হয়। সো এ হচ্ছে এখানে আমরা 5, আর ওমেগার ভ্যালু হচ্ছে পাই, তাহলে এটা হচ্ছে 5 পাই। অলসো ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট টাইম টি ইকুয়ালস টু 1। সো টি যখন 1 তখন তার ভেলোসিটি কত, সেটা আমরা ডেরিভেটিভ করে পেয়ে যাব। সো এক্স ডট ইজ ইকুয়ালস টু 5 পাই কস পাই টি প্লাস পাই বাই 3। তাহলে এখানে তুমি যদি টি এর ভ্যালু 1 বসিয়ে দাও, তাহলে কত আসবে? 5 পাই কস পাই প্লাস পাই বাই 3। এটা হয়ে যাবে মাইনাস 5 পাই কস পাই বাই 3। কস পাই বাই 3 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি, মানে মাইনাস পাই বাই 5 পাই বাই 2। সো এটা হয়ে যাচ্ছে আমার ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস টু 1। ওকে, তো হয়ে গেল। আচ্ছা,
নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আ ব্লক অফ মাস 5 kg executes a simple harmonic motion under the restoring force of a spring. The amplitude and the time period is given. So a দেওয়া আছে আর t দেওয়া আছে, হ্যাঁ, find the maximum force exerted by the spring on the block. তাহলে ম্যাক্সিমাম ফোর্স কখন অকার করে? সো ম্যাক্সিমাম ফোর্স অকার করে একদম এন্ড পয়েন্টে, কারণ যখন এখানে মিন পজিশনে থাকছে তখন কোনো ফোর্স অকার করে না, কিন্তু সেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, আর ফোর্স ম্যাক্সিমাম যখন এন্ড পয়েন্টে, ঠিক আছে। সো এখানে ম্যাক্সিমাম ফোর্স অকার করে, এবং ফোর্সের মান আমরা জানি কে ইন্টু এক্স, তো এখানে ম্যাক্সিমাম ফোর্স হবে কে ইন্টু এ, তাই না। সো এখানে আমরা কে এর ভ্যালু কি জানি, এম জানি। সো আমরা অলরেডি কে এটাও জানি যে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, ঠিক। তো এখানে আমরা টি জানি মানে ওমেগা জানি, তার মানে কে বাই এম এর মধ্যে একটা সম্পর্ক জানি, আর এম জানি, তাহলে এখান থেকে আমরা কে বের করে নিতে পারবো, বা কে এর ভ্যালু এখান থেকে তুমি বসিয়ে দাও এম ওমেগা স্কোয়ার এ, ঠিক। তো এখানে এম ওমেগা আর এ সবগুলো ভ্যালু তুমি জানো, বসিয়ে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি ক্যালকুলেশন করছি না, তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করে নেবে, ওকে। সো ম্যাক্সিমাম ফোর্স অকার করছে এন্ড পয়েন্টে, এটাই আমাদের মূল বিষয় মনে রাখতে হবে। আর ম্যাক্সিমাম স্পিড অকার করছে সেন্টারে। চলো, আচ্ছা, এই অঙ্কটা জাস্ট আগের মতনই, হ্যাঁ, ভার্টিক্যাল স্প্রিংয়ের ক্ষেত্রে এখানে বলছে আ পার্টিকেল সাসপেন্ডেড ফ্রম এ ভার্টিক্যাল স্প্রিং অসিলেটস 10 টাইমস পার সেকেন্ড, ঠিক। তার মানে কি বলছে 10 টাইমস পার সেকেন্ড, তার ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 10 টাইমস পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 10 বার যাচ্ছে। সো এখান থেকে আমরা টি সমান পেয়ে যাব 1/10, ওকে, টি সমান 1/10, ভেরি গুড। আচ্ছা, টি এর ভ্যালু আমরা কি জানি, টি এর ভ্যালু জানি আবার 2π√m/k, এটাও আমরা জানি, ওকে, 2π√m/k, ভেরি গুড, এটাও আমরা জানি। নেক্সট কি বলছে দেখো, অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ অসিলেশন দ্য স্প্রিং বিকামস আনস্ট্রেসড, তার মানে এটা যে এল, এটা ন্যাচারাল লেন্থ, তাহলে যখন বস্তুটা একদম হাইয়েস্ট পজিশনে যাচ্ছে তখন আনস্ট্রেসড হয়ে যাচ্ছে, মানে এলে চলে যাচ্ছে, ঠিক। সো বস্তুটা এই মিন পজিশন দিয়ে আমরা জানি যে মিন পজিশন এল প্লাস ডেল্টা এল হয়, এই মিন পজিশন আমরা অলরেডি ডিসকাস করেছি, এল প্লাস ডেল্টা এল হয়, এটা যদি এম ভরের বস্তু ঝুলিয়ে দেওয়া হয় তাহলে যতটা এক্সটেন্ড হবে ডেল্টা এল এক্সটেন্ড হয়, সেটাই মিন পজিশন হয়ে যায়। আচ্ছা, এই অবস্থায় বলছে যে অসিলেশন যেটা হচ্ছে তার ওপরে হাইয়েস্ট যাচ্ছে, এলে গিয়ে পৌঁছাচ্ছে, তার মানে কি তার অ্যাম্পলিটিউডটা হয়ে যাচ্ছে এখানে ডেল্টা এল। সো এখানে অ্যাম্পলিটিউড হয়ে যাচ্ছে ডেল্টা এল। আচ্ছা, ডেল্টা এল আমরা অলরেডি ইকুয়েশন 1 থেকে পেয়ে যাব, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম পজিশনে এমজি সমান কে ইন্টু ডেল্টা এল হবে, ঠিক। সো এইটা আমরা একটা ইনফরমেশান এখান থেকে পাচ্ছি, রাইট। সো এখান থেকে আমরা কে বাই এম সমান কী পাচ্ছি দেখো, কে বাই এম ইজ ইকুয়ালস টু জি বাই ডেল্টা এল, ঠিক, ওকে, ভেরি গুড। নেক্সট হচ্ছে দেখো কি বলছে, কোশ্চেনটা কি বলেছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্পিড অফ দ্য ব্লক। সো হোয়াট ইজ দ্য ম্যাক্স স্পিড, ম্যাক্স স্পিড সেটা কি, ম্যাক্স স্পিড হচ্ছে এ ইন্টু ওমেগা, এ ইন্টু ওমেগা। আচ্ছা, অ্যান্ড হোয়াট ইজ ওমেগা, ওমেগা হচ্ছে কে বাই এম এর রুট, তাই না। সো ওমেগা হচ্ছে কে বাই এম, রুট কে বাই এম, আর এখানে তুমি এখানে ভ্যালুটা বসিয়ে দিতে পারছো কে বাই এম সমান, কে বাই এম সমান বেসিক্যালি এখান থেকে তুমি ডাইরেক্টলি পেয়ে যাচ্ছ এই ফর্মুলা থেকে যে এম বাই টি এর ভ্যালু 1/10 দেওয়া আছে। আচ্ছা, আমাদের এটারও দরকার না, আচ্ছা, সো ঠিক আছে, কে বাই এম এর জায়গায় যদি আমি বসাই জি বাই ডেল্টা এল, আচ্ছা, এ সমান ডেল্টা এল এখানে, সো এ সমান ডেল্টা এল ইন্টু রুট ওভার জি বাই ডেল্টা এল। সো বেসিক্যালি এটা রুট জি ইন্টু ডেল্টা এল, ঠিক আছে, রুট জি ইন্টু ডেল্টা এল আসছে। সামহাও আমাকে
এই জিনিসটা এখানে কিন্তু টি এর ভ্যালুটা কাজে লাগাতে হবে। আচ্ছা, টি এর ভ্যালুটা যদি আমি কাজে লাগাতে চাই, জি ইন্টু ডেল্টা এল, ওকে। সো এখান থেকে দেখো এই ইকুয়েশন থেকে আমি যদি ডেল্টা এল দিয়ে গুণ করে দিই, তাহলে জি ডেল্টা এল সমান কত পাবো, কে বাই এম ডেল্টা এল এর স্কোয়ার পাবো, তাই না? কে বাই এম ডেল্টা এল এর স্কোয়ার পাচ্ছি, ওকে। সো এই ভ্যালুটা, আচ্ছা কে বাই এম সমান কত, কে বাই এম সমান মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। সো ওমেগা স্কোয়ার মানে টি এর সঙ্গে একটা সম্পর্ক আছে। সো এখান থেকে দেখো কে বাই এম এটা এদিকে যাবে, সো 2 পাই বাই ওমেগা স্কোয়ার হয়ে যাবে, 2 পাই বাই ওমেগা স্কোয়ার হয়ে যাবে, না 2 পাই বাই টি ওমেগা স্কোয়ার, সরি টি স্কোয়ার। আর টি এর ভ্যালু হচ্ছে 1/10, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা বসিয়ে দাও। টি এর ভ্যালুটা এখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 10 মানে 20 পাই এর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 20 পাই এর স্কোয়ার। কে বাই এম এর জায়গায় 20 পাই এর স্কোয়ার আমরা বসিয়ে দিতে পারছি। আচ্ছা, জিনিসটা একটু ডেল্টা এলটাকে তাহলে জাস্ট এ সেকেন্ড, এখান থেকে ডেল্টা এল সমান আবার, আচ্ছা জি এর মান তো আমরা জানি, সো ডেল্টা এলকে আবার আমি কে বাই এম দিয়ে এক্সপ্রেস করতে পারি। সো ডেল্টা এল সমান কে বাই এম, ডেল্টা এল সমান এম বাই কে ইন্টু জি। সো এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, সো এটা আসবে আমার এম বাই কে জি স্কোয়ার। সো এখান থেকে তুমি এম বাই কে এর ভ্যালু এখান থেকে বসিয়ে করে দিতে পারো, ঠিক আছে। জিনিসটা একটু ইয়ে হয়ে গেল, একটু মাথা ঠান্ডা করে করতে হবে। আমি জাস্ট এটাকে ইরেজ করে দিচ্ছি পুরো জিনিসটা। সো বেসিক্যালি আমাদের এখানে জি সমান হচ্ছে পাই স্কোয়ার, ঠিক আছে, আর এফ সমান হচ্ছে 10, তার মানে টি সমান 1/10, ওকে। আচ্ছা, আর এ সমান আমরা পাচ্ছি ডেল্টা এল, ভেরি গুড। তাহলে আমাদের স্পিড, ম্যাক্সিমাম স্পিড হচ্ছে, ম্যাক্স স্পিড ইজ ইকুয়ালস টু ডেল্টা এল ইন্টু ওমেগা। এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, ডেল্টা এল ইন্টু ওমেগা। তাহলে ওকে, সো আমাদের ইকুয়েশন অফ মোশন হচ্ছে, বা এই ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা জানি কে ইন্টু ডেল্টা এল ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি, ওকে। কে ইন্টু ডেল্টা এল সমান এম ইন্টু জি, আর তাহলে ডেল্টা এল সমান সমান এম বাই কে ইন্টু জি, আর কে বাই এম সমান আমরা জানি ওমেগা স্কোয়ার, কে বাই এম সমান ওমেগা স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে জাস্ট এ সেকেন্ড, কে বাই এম, তাহলে এটা হয়ে যাচ্ছে জি বাই ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি ডেল্টা এল ইন্টু ওমেগা সমান জি বাই ওমেগা পেয়ে যাচ্ছি। গুড, ভেরি গুড। তাহলে জি বাই ওমেগা আমাদের অ্যান্সার হচ্ছে। এখন ওমেগা মানেই কিন্তু টি এর সঙ্গে সম্পর্ক, সো টি সমান কত,
2 পাই বাই ওমেগা, ঠিক 2 পাই বাই ওমেগা। তাহলে আমার দরকার জি বাই ওমেগার ভ্যালু, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি ইজিলি টি মানে হচ্ছে 1/10, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 1 ওমেগা ইজ ইকুয়ালস টু 1/10 ইন্টু 2 পাই, তাহলে 1/20 পাই, ঠিক। এইখানে যেটা আমি যদি বসিয়ে দিই তাহলে জি ইন্টু 1/g/20 পাই। আচ্ছা, জি এর ভ্যালু হচ্ছে পাই স্কোয়ার, এখানে বলে দিয়েছে জি সমান পাই স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার বাই 20 পাই, তাহলে কত হচ্ছে পাই/20। ওকে, ভেরি গুড। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এখানে অনেকগুলো ইকুয়েশন কিন্তু কাজে লাগছে, ইকুইলিব্রিয়ামের পজিশনটা কাজে লাগছে, আর এই এটাও কাজে লাগছে, যে এটা ডেল্টা এলটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্পিড। সো এখানে সব কিছু কাজে লাগছে, তোমাকে বাস একটু ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি ইকুয়েশন অফ মোশন তুমি পেয়ে যাবে। সেই অবস্থায় যখন এক্সটেনশনটা হচ্ছে 0.2 সেন্টিমিটার তখন স্পিডটা বের করতে দিয়েছে। সো এটা আমি তোমাকে হোমওয়ার্ক হিসাবে তোমাদের দিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে টু সিম্পল হারমোনিক মোশন of unequal amplitude with same frequency act on a particle at right angles। মানে বেসিক্যালি এটা কি বলতে চাইছে যে একটা পার্টিকেল ধরো এই রকম মুভ করছে, ঠিক আছে, এইরকম এরকম মুভ করছে, আর unequal amplitude with same frequency act on a particle at right angles। তার মানে এর উপরে আরেকটা ফোর্স কাজ করছে যেটা এই বরাবর কাজ করছে, ঠিক আছে। সো বেসিক্যালি একটা পার্টিকেলের উপরে দু ধরনের ফোর্স কাজ করছে, দুটো একে অপরের সঙ্গে মানে পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে। সো একটা বস্তু ধরো এরকম ঘুরছে, তাকে তুমি আবার এরকম একটা মোশন দিয়ে দিলে, হ্যাঁ, তাহলে জিনিসটা কি হবে, তখন জিনিসটা হয় সার্কেল নাহলে ইলিপসের মতন ঘুরতে থাকবে, কারণ তখন দুটো ফোর্সই কাজ করছে, একটা হরিজন্টাল একটা তার ভার্টিক্যাল, যার ফলে বস্তুটা এইভাবে মোশন করতে থাকবে। তো এটা কিভাবে আমরা বের করব, তো এখানে দেওয়া আছে কি অ্যাম্পলিটিউড দুটোর আলাদা, তাহলে আমরা ধরে নিচ্ছি x সমান a সাইন ওমেগা টি আর y সমান ধরে নেব b সাইন ধরতে পারি বা কস ধরতে পারি, ডাজন্ট ম্যাটার। সাইন এটার ফেজ ডিফারেন্স বলেছে পাই/2, তো এটা যেহেতু সাইন ধরেছি এটাকেও সাইনই ধরতে হবে, বাট এখানে পাই/2 অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে তুমি এক্স আর ওয়াই এর সম্পর্ক জানলেই তুমি রেজাল্টেন্ট মোশন কী হবে বের করতে পারবে। সো এখান থেকে আমরা পাচ্ছি, এটাকে আমরা তাহলে লিখতে পারছি মাইনাস বি কস, আচ্ছা সাইন, এটা তো কসই, তো প্লাস থাকবে, তাহলে এখান থেকে x/a তার হোল স্কোয়ার প্লাস y/b তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 হুইচ ইজ এ ইলিপস। তাহলে বুঝতে হবে যে বস্তুটা ইলিপসের মতন ঘুরতে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো সিম্পল হারমোনিক মোশন যদি একে অপরের পারপেন্ডিকুলার থাকে তাহলে বস্তুটা ইলিপস বা সার্কেল হতে পারে, হ্যাঁ। যদি এখানে বিটাও এ হতো, মানে দুটোরই অ্যাম্পলিটিউড যদি সেম হতো তাহলে ওটা সার্কেল তৈরি করতো। আমরা অলরেডি দেখেছি সার্কেলের ক্ষেত্রে তার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার দুটো মানে সিম্পল হারমোনিক মোশন ফলো করে, তার মানে, এবং সেই দুটো মোশন দেখো একে অপরের ফেজ ডিফারেন্স কত ছিল, পাই/2 ছিল, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এখানে পেলাম। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো একটা দোলনা আছে, এই দোলনাতে একটা বাচ্চা ঝুলছে, ঠিক আছে। ধরো এটা একটা দোলনা, এখানে একটা বাচ্চা ঝুলছে আর কি, মানে বাচ্চাটা বসে আছে আর কি, ঠিক আছে। এই বসা বাচ্চাটা যদি দাঁড়িয়ে যায় তাহলে কি হবে, তাহলে টাইম পিরিয়ড বাড়বে না কমবে? প্রশ্নটা বুঝতে পেরেছ? একজন যদি বসে না থেকে সে যদি দাঁড়িয়ে যায় তাহলে টাইম পিরিয়ড কি হবে, এটা তোমাদের কি আইডিয়া? বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের কি মনে হয় বলো তো? তাহলে দোলনাটা কি স্লো হয়ে যাবে না ফাস্ট হয়ে যাবে তুমি যদি দাঁড়িয়ে যাও?
বলো তোমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে? কেউ কমেন্ট করেও বলো। শিবেন্দ্র, মোস্তাফিজুর, স্লো হয়ে যাবে। সেম থাকবে। তার মানে দেখো, তুমি যদি বসে থাকো, হালকা আবার কি, মানুষটা তো সেম আছে, হালকা কেন হবে? দেখো তুমি যদি বসে থাকো, ঠিক আছে, এরকম করে পা ছড়িয়ে যদি বসে থাকো, আর তুমি যদি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকলে কি হবে, তোমার সেন্টার অফ গ্র্যাভিটি ওপরে উঠে যাবে, ঠিক আছে। তার মানে তোমার এই সেন্টার অফ গ্র্যাভিটি এখানে থাকবে, আর বসে থাকলে নিচে থাকবে, ঠিক। তাহলে যখন সে দাঁড়িয়ে যাচ্ছে, তার সেন্টার অফ গ্র্যাভিটি যেহেতু ওপরে চলে যাচ্ছে, তাহলে যে স্প্রিংয়ের যে, স্প্রিং বলছি, পেন্ডুলামের যে এফেক্টিভ লেংথ, পেন্ডুলামের যে এফেক্টিভ লেংথ, সেটা কি হবে, কমে যাবে। সো লেংথ, সো হোয়েন স্ট্যান্ডস আপ, এল ডিক্রিজ। বলো এটুকু বোঝা গেছে কি যায়নি? ডিউ টু সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি উপরে উঠে যাচ্ছে বলে। বলো এটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আমরা কি জানি, টি সমান 2π√L/g। তাহলে এল যদি কমে, টি কমে যাচ্ছে, দিস ইমপ্লাইজ টি ডিক্রিজ করে যাচ্ছে। আর টি ডিক্রিজ করে যাওয়া মানে, টি ডিক্রিজ মানে টাইম পিরিয়ড কম লাগছে, তার মানে ফাস্ট হয়ে যাচ্ছে। সো দ্য সুইং ফাস্টার, সুইংস ফাস্টার। তুমি এটা ভেরিফাই করে দেখবে, ঠিক আছে। যদি তুমি একটা দোলনায়, হ্যাঁ, বসে থেকে দুলছো, হঠাৎ করে তুমি যদি দাঁড়িয়ে যাও, দেখবে ওটা বেশি ফাস্ট হয়ে যাবে। এটা তুমি ভেরিফাই করে দেখবে, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে দেখবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ডিসকাস করব কম্পোজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন। একই ডিরেকশনে যদি হয়, তো এর আগেরটা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে। এবার যদি একই ডিরেকশনে হয়, তাহলে সিম্পলি যোগ হয়ে যাচ্ছে, x1 আর x2 যোগ হয়ে যাচ্ছে। আর যেহেতু ইকুয়েশনটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সো যে কোনো দুটোর যোগফল কি হয়, আরেকটা সলিউশন হয়। সো এখানে সেটাও একটা সিম্পল হারমোনিক মোশন হবে, ঠিক আছে। সো x1 প্লাস x2 ইজ অলসো আ সিম্পল হারমোনিক মোশন। তাহলে তার অ্যামপ্লিটিউড কী হবে, বা তার এই কনস্ট্যান্টটা কত হবে, সেটা কিভাবে আমরা বের করব। সো সেইটা, তার অ্যামপ্লিটিউড যদি a হয় আর তার ফেজ কনস্ট্যান্ট যদি এপসিলন হয়, সেটা কিভাবে আমরা বের করতে পারবো, সেইটা বেসিক্যালি আমরা এইভাবে বের করতে পারবো। যে দেখো, আমি যদি a1টাকে এইভাবে যদি আমি প্লট করি, হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর, আর a2টাকে যদি ডেল্টা ডিরেকশনে, ডেল্টা অ্যাঙ্গেলে যদি এইভাবে প্লট করি, তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স হবে, ঠিক আছে, হ্যাঁ, মানে a1 প্লাস a2, তার যে লেংথ হবে, সেই লেংথটাই হয়ে যাবে a। তাহলে এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, পাই মাইনাস ডেল্টা, ঠিক। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বা ভেক্টরের ক্ষেত্রেও অ্যাঙ্গেল, এই দুটো এদের ডিস্টেন্স বের করার যে টেকনিকটা আমরা জানি, দ্যাট ইজ √a1² প্লাস a2² প্লাস 2a1 a2 cos ডেল্টা। বেসিক্যালি এটা মাইনাস 2a1 a2 cos পাই মাইনাস ডেল্টা। সো এটা প্লাস এটা হয়ে গেল, ওকে। আর এপসিলন ভ্যালুটা কীভাবে পাবো, এপসিলন ভ্যালুটা পাবো এই লম্ব বাই ভূমি। এখানে লম্বটা হচ্ছে a2 cos সাইন ডেল্টা, আর নিচে হচ্ছে a1 প্লাস a2 cos ডেল্টা, ঠিক আছে। সো এখান থেকে তোমরা এই ছবিটা যদি লিখতে পারো, তাহলে অটোমেটিক এটা মনে থেকে যাবে, ঠিক আছে। আর এটা কেন আসছে এই ছবিটা, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। বেসিক্যালি
x1 a1 সাইন ওমেগা টি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে যদি আমি a1 ধরি আর এই অ্যাঙ্গেলটা যদি ওমেগা টি হয়, তাহলে তার যে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা কত হয়, a1 সাইন ওমেগা টি। সিমিলারলি এই a2টাকে যদি আমি এইভাবে প্লট করি, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে a2 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। আর এই দুটোকে যোগ করা মানেই তো আমরা x1 প্লাস x2 পাচ্ছি, এই যোগটা, তাহলে তার জন্য আমার এটা পাচ্ছি এই ডিস্টেন্সটা, ঠিক। সো অ্যাজ টাইম চেঞ্জেস এই সামটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এর লেংথটা চেঞ্জ হবে না, ঠিক আছে, এর লেংথটা একই থাকবে, শুধু ওমেগা টিটা এখানে চেঞ্জ হচ্ছে। বাট তার মানে এই ছবিটা কিন্তু ফিক্সড থেকে যাচ্ছে, এই ছবিটা ফিক্সড, ঠিক আছে। সো এই ওমেগা টিটা চেঞ্জ হচ্ছে টাইম যখন চেঞ্জ হচ্ছে, বাট আলটিমেটলি এই ছবিটা কিন্তু ফিক্সড থাকছে। সেই জন্য আমরা এখানে এই ছবি দিয়ে বের করতে পারছি। ওকে, সো এটা খুব শর্টকাট টেকনিক বের করার। সেম টেকনিক কাজে লাগিয়ে তোমরা এই অঙ্কটা করবে। সো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। হ্যাঁ, এখানে x1 আর x2 দেওয়া আছে, আর ডেল্টার ভ্যালু π/3, তাহলে তোমার এটা কত হচ্ছে বের করতে পারবে। খুব সহজ, একদম কিচ্ছু নেই। ওকে, সো হয়ে গেল, আজকে এই অবধি থাক।